আবার একটা সময় এই পুলিশের উপরে জনগণ আবার বলছেন ভাই, এই পুলিশের উপরে জনগণ আবার আবার আমি চলাম তার। আমরা বেঁচে থাকতে খুরশেদ আলমকে ইসলামী ব্যাংকের পবিত্র অঙ্গনে প্রবেশ করতে দেব না। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। যদি ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যায়, যদি ইসলামী ব্যাংক ফল্ট করে, তাহলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলো ফল্ট করবে। আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যদি ফল্ট করে, তাহলে ভারত লাভবান হবে। বাংলাদেশে একজন ব্যক্তি আছে যিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এই দেশকে ধ্বংসের জন্য পায়তারা করছে। তিনি তার এলাকার মানুষগুলোকে লেলিয়ে দিয়ে এখানে সকাল দুপুর বিভিন্ন সময়ে তারা কর্মসূচি পালন করছে। তাদের উদ্দেশ্য হলো ইসলামী ব্যাংক যেন ধ্বংস হয় আর বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের বিনিয়োগ বন্ধ হয়। আর এটা হলে ভারত লাভবান হবে। শুধু ভারতকে লাভবান করার জন্য এই শিলংয়ের ওই প্রশিক্ষিত ব্যক্তি এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে একটু প্রশ্ন। আপনাদের যে দলীয় স্লোগান সবার আগে বাংলাদেশ, এই কথার অর্থ হচ্ছে বাংলাদেশের স্বার্থ সবার আগে, বিদেশি কোনো স্বার্থ নাই। তো এই কথা যদি আপনাদের এই স্লোগানটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। সেটা কিভাবে প্রমাণ করবেন? অনেকগুলো স্টেপ আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করুন। গত 16-17 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে একেবারে তলানিতে নিয়ে গেছে। হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে একদম দেওয়ালিয়া করে দিয়েছে। অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে। ঠিক আপনারা ক্ষমতা আসার পরে সেই যে ঋণ খেলাপি এবং যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেগুলোকে আপনারা দেশে ফিরে না এনে যদি আপনারা আবার নতুন করে ব্যাংক দখলের পায়তারা করেন, আপনার ব্যাংকগুলো যদি দলীয়করণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা নিজের পায়ে নিজের কোড়াল মারতেছেন। জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে। হাজার হাজার জনগণ মিছিল করতেছে, কারণ তারা বলতেছে আমরা ব্যাংকে টাকা রেখেছি কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোক বলতেছে ব্যাংকে আমার প্রায় 37 লক্ষের মতো টাকা আছে, কিন্তু আমি যখন ব্যাংকে টাকার জন্য গেছি আমাকে মাত্র 5,000 টাকা দিয়েছে। তখন লোকটা ক্ষিপ্ত হয়ে গেছে, আমি আমার টাকা ব্যাংকে রেখেছি, আমাকে কেন টাকা দিবে না? এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকের অবস্থা। যেই এসালাম গ্রুপ হাসিনা আমলে হাজার 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 লক্ষ লক্ষ কোটি টাকা তারা ঋণ খেলাপি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে, আপনারা সেই এসালাম গ্রুপকেই আবার ইসলাম ব্যাংকের নিয়ন্ত্রণ দিতে চাচ্ছেন। জামাতে আমির কিন্তু বলেছে যদি আবার ইসলামী ব্যাংক দখল করা হয় তাহলে কিন্তু আমরা মাঠে নামবো। মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে প্রয়োজনে আমি নিজে সবার আগে বুক পেতে দেবো। বিদায়, দেশে আগুন লাগাবেন না, দেশের স্বার্থে কাজ করুন, দেশের স্বার্থ আগে দেখুন। সুতরাং ইসলামী ব্যাংক এই এশিয়াতে শীর্ষস্থানে অবস্থান করছে, যা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধরে রাখার জন্য বড় একটি ভূমিকা পালন করছে, যা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আরো দিনে দিনে উন্নত করার চেষ্টা করছে। এই ব্যাংকটাকে যদি আপনারা দলীয়করণ করেন, তাহলে হাজার হাজার নেতাকর্মী দেখা যাবে এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে তলাতে নিয়ে আসছে। সুতরাং যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক করার জন্য আপনারা উদ্যোগ নিন এবং ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করুন। দর্শক, আপনার কাছে একটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে এই সরকার আসার পরে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি উন্নত হয়েছে নাকি দিনে দিনে আরো অবনতি হচ্ছে? এবং ইসলামী ব্যাংক যদি সরকার দখল করে তাহলে কি অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে নাকি তলানিতে যাবে? কমেন্টে জানাবেন। দ্বিতীয় কথা হচ্ছে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা। আপনারা জানেন শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করার পরে সেই দুজন খুনি ভারতে পালিয়ে যায়। ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের মিডিয়ারা সংবাদ প্রকাশ করে দেশে পালিয়ে গেছে। কিন্তু আমাদের প্রশাসন চাইলে তারা পালিয়ে যাওয়ার আগে তাদের গ্রেফতার করতে পারত। কিন্তু কার ইশারায়, কেন, কিসের ভয়ে তাদেরকে গ্রেফতার করেনি, সে প্রশ্ন আজও আমাদের মনে রয়ে যায়। এবং ওসমান বিন হাদিকে হত্যা করার পরে অনেক জনের প্রতি সন্দেহ তৈরি হয়েছিল। অনেকে বলেছে মির্জা আব্বাস সাহেবের লোক হত্যা করেছে, অনেকে বলেছে না বিদেশি কোনো শক্তি হত্যা করেছে, এবং মমতা ব্যানার্জি বলেছে কার মাধ্যমে খুন করা হয়েছে, কার ইশারায় খুন করা হয়েছে এবং তাকে কোথায় আশ্রয় দেওয়া হয়েছে আমি যেন প্রকাশ না করি সে কথা আমাকে বলা হয়েছে। তো এইগুলো কথার মাধ্যমে বোঝা যাচ্ছে কারা খুন করেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, খুব জলদি জলদি ওসমান বিন হাদির হত্যার বিচার করুন। কারণ ওসমান বিন হাদি ছিল একজন লড়াকু সৈনিক, দেশপ্রেমী, ইনসাফের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, দেশের স্বার্থে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে। সুতরাং ওসমান বিন হাদির হত্যার যদি বিচার না করা হয়, তাহলে আমাদের দেশে এরকম হাজার ওসমান বিন হাদি আছে যারা দেশের স্বার্থে কথা বলে, যারা দেশের স্বার্থে আগে দেখে, যারা এই কথা বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ, তাদেরকেও হত্যা করা হবে, তাদেরকেও দেশে থাকতে দেওয়া হবে না। ঘুষখোর, চান্দাখোর, ধান্দাখোরদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন করুন, দলীয় মুক্ত করুন
এবং প্রশাসনিক প্রত্যেকটা সেক্টরকে দলীয় মুক্ত করুন, জনগণের অধিকার নিশ্চিত করুন, দেশের স্বার্থে কাজ করুন, দেশের স্বার্থে আগে দেখুন, কোনো বিদেশি শক্তি ভয় পাবেন না, তাহলেই দেখবেন আমাদের এই দেশ আসলেই সিঙ্গাপুর হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যার শুরু অংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল হতে চলেছে। তার দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। অর্থনীতি, বিনিয়োগ, এমনকি সব ক্ষেত্রে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ। চারদিকে কোনো সুখবর নেই। বিয়ন্ড রিজনেবল ডাউট বিএনপির চাইতে ডক্টর ইউনূসের আমল এবং আওয়ামী আমল ভালো ছিল, এতে কোনো সন্দেহ সংশয় নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অর্থনীতির যতগুলো সূচক আছে, অর্থনীতির একটা সূচক কি পরিমাণ বিনিয়োগ আসছে, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, নতুন শিল্প কারখানা গড়ে উঠছে কিনা, তাতে নতুন কয়টা কর্মসংস্থান হয়েছে, এতে আমাদের বৈদেশিক মুদ্রা আহরণ বেড়েছে কিনা, আমাদের দেশীয় চাহিদা কতটুকু মিটছে, এগুলোই তো অর্থনীতির সূচক। ইনফ্লেশন কোন অবস্থায় আছে এবং মানুষ খেয়ে পরে ভালো আছে কিনা, পার ক্যাপিটা ইনকাম কত, জিডিপি কেমন, গ্রোথ রেট কত, এগুলো তো অর্থনীতির বিভিন্ন সূচক। এগুলো ইউনূসের আমলের সাথে এবং বিএনপির এই পর্যন্ত আমল একটু তুলনা করেন, অবশ্যই ইউনূসের আমলে এবং হাসিনার আমলে অনেক ভালো ছিল। দেখেন, ইউনূসের আমলে অ্যাটলিস্ট আপনারা দেখেছেন যে ইনভেস্টমেন্টের জোয়ার, এরকম একটা হাইপ আমরা শুনেছিলাম, যদিও শেষ পর্যন্ত সে ইনভেস্টমেন্ট অনেক কিছু আসেনি, বাট আসার কথা ছিল। ইনভেস্টমেন্ট সামিট করেছিলেন, সে আশিক চৌধুরীদের যে প্রেজেন্টেশন এবং বিদেশি বিনিয়োগকারীদের যে আগ্রহ আমরা দেখেছিলাম, অনেকে প্রতিশ্রুতি দিয়েছিল বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, ইনভেস্টমেন্ট জোয়ারের একটা হাইপ আমরা লক্ষ্য করছিলাম। শেষ পর্যন্ত হ্যাঁ, ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখলে এতদিনে সেগুলো এসে যেত, যদি 5 বছর ক্ষমতায় থাকার গ্যারান্টি পেতেন। কিন্তু যেহেতু তাকে চলে যেতে হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে, ইউনূস তার মতো কাজ করতে পারেননি, যার ফলে ইনভেস্টমেন্ট আসবে না। কারণ যে সরকার ক্ষমতায় নাই সেই সরকারের কাছে কেউ ইনভেস্টমেন্ট করবে না, এটাই নর্মাল। কিন্তু সফল হয়েছে, প্রতিশ্রুতি আনতে পেরেছে। চীনের প্রায় হিউজ অ্যামাউন্টের লোনের প্রতিশ্রুতি ইউনূস আনতে পেরেছিলেন। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে কিছুদিন পর, 3 মাস হবে। একটু বলেন তো, 1 বিন্দু পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে না নতুন নতুন গার্মেন্টস বন্ধ হয়েছে? ব্যাংকের সুদ হার কমেছে না বেড়েছে? ব্যাংকগুলো অস্থির হয়ে পড়েছে। ইউনূসের আমলে একটা স্থিতিশীল পরিস্থিতিতে এসেছিল, কোনো বিনিয়োগ নাই, একটা নতুন কর্মসংস্থান। বিএনপি বলেছিল তাদের প্রথম 1.5 বছরে কয় কোটি নাকি কর্মসংস্থান তৈরি করবে, 2 কোটি নাকি, আমার মনে নেই, যদিও বাংলাদেশে এত বেকারত্ব নাই। ঠিক আছে, তাতে প্রত্যেক দিন তাদের হাজার হাজার লোকের চাকরি দেওয়ার কথা। এখন পর্যন্ত একজন লোককে নতুন কোথাও চাকরি দিতে পেরেছে? আমাদের কাছে অনেকেই আসেন যে ভাই একটা চাকরি দেন, বা বেকারদের অভাব নেই, শিক্ষিত বেকার, কিন্তু আমরা তাদের কোথাও ঢুকিয়ে দিতে পারি না দেশের ভিতরে। কারণ কোনো সেক্টর লোক নাই। বিভিন্ন কোম্পানির এমডি মালিক অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক, একসাথে আড্ডা দিই, বন্ধু বান্ধব বা আমাদের শুভাকাঙ্ক্ষী। যখন বলি বা সিভি পাঠাই যে এই লোককে একটু দেখেন, কিছু কোথাও একটু ঢুকিয়ে দেওয়া যায় কিনা, একটু আশ্রয় পায় কিনা, অল্প বেতন হলো যথেষ্ট। মাস্টার্স পাস একটা ছেলে, বয়সও হয়েছে 30+35, তারপরও 20,000 টাকা হলেই তার চলবে, দেখেন। কিন্তু তারা অনেক সময় বলেন যে ভাই আমরা নতুন লোক নিয়োগ দেবো তো দূর কি বাদ, যা আছে সেখান থেকে আমরা ছাঁটাই করছি। অনেক আত্মীয়স্বজন অনেকে ফোন করে বলেন, বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রে হামলার পর, বিশেষ করে দুবাইয়ের সাথে যাদের বিজনেস, সেই এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ হয়তো বাঁচিয়েছেন, এখন মধ্যে টিকে আছে বা টিকে থাকবে, কারণ যুদ্ধ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তো সেখানে অনেকেই বলতেন যে চাকরি চলে যেতে পারে, অলরেডি কর্মী ছাঁটাই শুরু হয়েছে, বা কোনো একটা ব্যবস্থা একটু খেয়াল রাখেন, যদি চলে যায় তাহলে তো থেকে মানে বাঁচতে হবে, পরিবারের অন্য কোনো কেউ নাই উপার্জনক্ষম। কিন্তু আমরা চেষ্টা করে অসহায়, পারি না। যেখানেই যোগাযোগ করি যে নতুন কাউকে নিয়োগ দিব তো দূরের কথা, পুরানোদেরকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। ব্যবসা চলছে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা দেশের কোথাও ভালো না। কোনো ব্যবসায়ীরা বলছে না যে না ভালো, সব অবস্থা খারাপ। এবং জ্বালানির দাম বাড়লে আপনি তো খুব সহজেই বুঝেন যে সব কিছুর অবস্থা খারাপ হয়ে যায়, কেউ ভালো নাই। দেশের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি নেই, নতুন কোনো কর্মসংস্থান নেই, বিদেশি বিনিয়োগ নাই, বিদেশি লোনের খবর নাই। এই যে বাজেটের মাস প্রায় চলে এসেছে, কিছুদিন পরেই বাজেট ডিক্লেয়ার করতে হবে। কিভাবে বাজেট দিবে আল্লাহ জানে, আল্লাহ জানে, আর আমির খসরু মাহমুদ চৌধুরী জানেন। কারণ টাকা নাই,
এবং বাজেট সাপোর্টারি লোন দেয় অনেকে, সে লোনের প্রতিশ্রুতি নেই। IMF ওয়ার্ল্ড ব্যাংক চুপ, কেউ লোন দিতে চাচ্ছে না। চীনে কোনো ভ্যালুই পাচ্ছে না, চীন মোটে বিশ্বাস করছে না বিএনপি সরকারকে। যুক্তরাষ্ট্র নিজেরাই বেকায় দেয়, বিশেষ করে ইরানের সাথে চালাকি করতে যে পরিমাণ পয়সা নষ্ট করেছে, বাংলাদেশকে 31 বার কেনা যেত ওই পরিমাণ টাকা দিয়ে, সেটা জাস্ট অপচয় করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থাই খারাপ, একটা বিশ্বমন্দার সম্ভাবনা যেটা IMF বলছে। সেখানে কি করবে বিএনপি সরকার? এখন তারা স্বীকার করছে যে অবস্থা ভালো না। প্রথমে এই বিষয়টা স্বীকার করতে হবে যে কারণে হোক, বিএনপির দোষে হোক আর যুদ্ধের পরিস্থিতির কারণে হোক, যে দেশের বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। এর চাইতে ইউনূসের আমল এবং আওয়ামী লীগ আমল ভালো ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ভিন্নমত নিষিদ্ধ ছিল, হয়তোবা জামাতের লোকজন এখন রাজনীতি করতে পারছে, কথা বলতে পারছে, এখন পর্যন্ত তাদের দমন পীড়ন হচ্ছে না। কিন্তু কোথাও যে হচ্ছে না তা না, এখনো তো শিবির ছেলেদের মারে, শিবির ছেলেদের পায়ে গোড়ালি কেটে দেয়, একদম হচ্ছে না তা না। তবে আওয়ামী লীগের মতো অতটা ভয়াবহ অবস্থা না, এটা ঠিক আছে। কিন্তু ওভারঅল মানুষ ভালো নয়, এবং নিয়োগ বা রিক্রুটমেন্ট, চাকরিতে রিক্রুটমেন্ট, BCS TCS কয়েকটা হলে বোঝা যাবে যে আসলে বিএনপি কি ফেয়ার নিয়োগ দেয় না সব দলীয় লোক দেয়, বগুড়া আজিজুল হক কলেজের লোক নিয়োগ দেয়। এটা বল, বিএনপি তো ধৈর্য নাই তারা, এবং তারেক রহমান কমান্ড কার্যকর না বিএনপির উপর। অতএব কে কোন জায়গা থেকে আজিজুল হক কলেজের লোকজন পুলিশের এসপিতে ঢুকিয়ে দেয় বলা যায় না। তারেক রহমান তো বলতে পারেন যে না, BCS নিয়োগটা ফেয়ার হতে হবে, কারণ BCS নিয়োগ এগুলোকে কেন্দ্র করেই একটা অভ্যুত্থান ঘটে গেছে। অতএব এই জায়গায় আমরা 2 নম্বরই করবো না। কিন্তু তারেক রহমানের কমান্ড হয়তো চলবে না, কারণ বগুড়ার উপজেলা বিএনপি সভাপতি প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি হয়তো লবিং টমিং করে 2 জনকে ঢুকিয়ে দিলেও দিতে পারেন। অবস্থা কিন্তু ভালো না। মির্জা ফখরুল স্বীকার করছেন বিনিয়োগ আসার ক্ষেত্রে বড় বাধা সরকারি সংস্থার ধীরগতির কার্যক্রম। আপনি চিন্তা করছেন, বিনিয়োগ আসছে না, আসার ক্ষেত্রে বাধা সরকারি সংস্থা, এটা বলছে সরকার। তাহলে আপনি আঙ্গুল চুষেন, এর মানে কি সরকারি সংস্থার ধীরগতি এটা সমাধান করতে পারছে না, বিনিয়োগ আসছে না, অর্থনীতির উন্নতি নেই। বিনিয়োগ না আসলে নতুন কোনো কর্মসংস্থান তৈরি হবে না, অর্থনীতির মোবিলিটি আসবে না, হচ্ছে না, পারছে না। এবং সরকারি সংস্থাগুলোর ধীরগতি, সরকারি সংস্থা তো আপনাদের অধীনে, আপনারা তো কিছুই করতে পারছেন না। অথচ প্রায় 3 মাস হয়ে যায়, এতদিনে অনেক সরকার একদম চিত্র বদলে দেয়। কারণ প্রথমে অনেক কিছু লোক দেখানোর জন্য অনেক কিছু করে, দেখেছেন আমরা প্রথমে এসেই কি করেছে, কিন্তু কিছু ফটকাবাজি করেছে প্রথমে এসে, এই ফ্যামিলি কার্ডের মতো, কিন্তু বাস্তবিক পক্ষে কিছুই করতে পারে না। এই যে বিনিয়োগ আসছে না, এটা স্বীকার করছেন মির্জা ফখরুল। বুঝতে পারছেন অর্থনীতির অবস্থা কি খারাপ, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, খুন হত্যা এগুলো বাড়ছে। ভিপি নূর আরেক প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে না, বিদেশে লোক পাঠানোর কোনো খবর টবর নাই, আমরা পারছি না পাঠাতে। সব জায়গায় হতাশা আর হতাশা।